দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। হিট স্ট্রোকে রাজধানী সহ 4 জেলায় 4 জনের মৃত্যু, বৃষ্টির আশায় বিভিন্ন জায়গায় নামাজ। প্রধানমন্ত্রীর সাথে কাতারের আমিরের বৈঠক, বিনিয়োগ সহ 10 চুক্তি ও সমঝোতার সই। বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক, দুর্বলতা নেই শীর্ষ নেতৃত্বে, চ্যানেল 24-কে ফখরুল। বিএফডিসিতে সাংবাদিকদের বেদম মার, শিবা শানু, আলেকজান্ডার বো ও জয় চৌধুরী অভিযুক্ত। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমদিন। আমাদের আলোচনা আমরা শুরু করব উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, তার সাথে সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসবে। এর সাথে বেনজির বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনের কথা দুদক বলছে এখন, সেটির ব্যাপারেও খানিকটা আলোচনা করতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তিনি প্রেসিডিয়াম সদস্য যুবলীগ ও সাবেক সংসদ সদস্য। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং আছেন জনাব মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা মিশন। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতে শিরোনামে যেমনটা জানাছিলাম, চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। সেইটা আর হবে না। 2014 সাল এই দেশে নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই যুক্তিতে 2014 সালে ভোট বর্জন করলেও সেই দলীয় সরকারের আওতায় 2018 সালে নির্বাচনে অংশ নেয় বিএনপি। পরে 2018 সালের অভিজ্ঞতা মাথায় রেখে ফের নির্বাচন বর্জনের পথে হাঁটে 2024 সালে। কিন্তু বিএনপির এই নির্বাচন বর্জন কতটা যৌক্তিক তা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। তবে চ্যানেল 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দলটির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশও ছিল না। আমরা নির্বাচনে যাইনি, এটা অনেকে অনেক রকম সমালোচনা করছেন। নির্বাচনে যাব কিভাবে? আমরা তো দেখছি যে আস্তে আস্তে নির্বাচন কমিশনকে তারা দলীয়করণ করে ফেলেছে, বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ক্ষমতায় যাওয়ার জন্য। সেই অবস্থায় এটাকে বর্জন করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। তো আমি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন বিএনপি করে আসছিল তাও ব্যর্থ হয়েছে। এই অবস্থায় বিএনপির সামনে করণীয় কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন গণতান্ত্রিক পন্থাতেই চালিয়ে যাবে। সরকার পক্ষ এটা করে যে বিএনপি ভুল করছে। আসলে এই পরিস্থিতি বিএনপি আর কি করতে পারত? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, লিবারেল পলিটিক্যাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি সবই চেষ্টা করেছে। আন্দোলনে ব্যর্থতার পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও আছে সমালোচনা, তবে তা মানতে নারাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ সাংগঠনিক দক্ষতা তার অসাধারণ, এটা আমি মাঝে মাঝে নিজেই বিস্মিত হই। তিনি অতি অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের বিএনপিকে তিনি অর্গানাইজ করে ফেলেছেন। ভবিতব্য প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির প্রতি জনগণের ভালোবাসা আরো বেড়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপি রাজনীতি কখনো হুমকির সম্মুখীন হবে না। বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশের জনগণের রাজনীতি। এই দেশের মানুষ একটা স্বাধীন সত্তা নিয়ে, স্বকীয়তা নিয়ে আপনার বাস করতে চায়। কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, চেয়ারম্যান সাহেবকে মেরে ফেলা হয়েছে, বিএনপি তো ভাঙেনি। এই রাজনীতিবিদের পরামর্শ, দেশের সুন্দর ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের রাজনীতিতে আসা উচিত। শতকরা 90 জন লোক বিএনপির রাজনীতির সঙ্গে একমত। দর্শক, শুরুতেই যে আলোচনার কথা বলছিলাম তার সাথে খানিকটা সম্পৃক্ত আজকে জনাব ওবায়দুল কাদের যা বলেছেন, তার বক্তব্যের অংশ বিশেষ দেখে নিয়ে আমরা আলোচনায় আসব। গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাইছে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে।
শুরুতে জনাব মুস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। একদিকে যেমন বলা হচ্ছে বিএনপি নির্বাচনে আসেনি, তারা তাদের যে যুক্তিগুলো সেগুলো তুলে ধরছে এবং সেই সিদ্ধান্ত সঠিক সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে নিজেদের দলের সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে দূরে রাখার কথা যেমন শুনছি, তার পাশাপাশি সেই পুরনো আশঙ্কার কথা ঘুরে ফিরে জনাব ওবায়দুল কাদের বারবার বলছেন। এই নির্বাচনী ব্যবস্থা এবং উপজেলা নির্বাচন দুটোর ব্যাপারেই কি আসলে দল দুটোর মধ্যে খানিকটা হতাশা কাজ করছে? একটির হতাশা স্পষ্ট, আরেকটা একটু বুঝে নিতে হয়, বুঝে নেওয়ার বিষয়। আপনাকে ধন্যবাদ যে এত চমৎকার একটা প্রশ্ন আমারে করেছেন। শুরুতেই সঠিক ব্যাঠিকের প্রশ্ন। দল দুটি, বিশেষ করে বাংলাদেশে এ আর বি, এ অর্থাৎ আওয়ামী লীগ, বি অর্থ বিএনপি, এই এ আর বি ভুল করে না তেমন, তারা নিয়মিত সঠিক কাজ করে, প্রত্যেক দিন সঠিক কাজ করে। বিএনপি নির্বাচন গিয়ে সঠিক কাজ করেছে একবার, না গিয়েও সঠিক কাজ করেছে একবার। উপজেলা নির্বাচন প্রশ্নে বা স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটাই বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী প্রতীক দিয়ে খুব ভালো কাজ করেছে একবার, সবাই বলেছে আহা বেশ বেশ চমৎকার হয়েছে। আবার জাতীয় নির্বাচনে দরজা খুলে দিয়েছে, ডামি শব্দটাও ব্যবহার করেছে, যেটা সাধারণত দল থেকে ব্যবহার হয় না, যে ডামি ক্যান্ডিডেট দেন, অর্থাৎ ফেক ক্যান্ডিডেট দেয়া। আবার বিএনপির দিক থেকে সেটাকে সমালোচনা করা বলে হয়েছে যে ডামি, স্বামী, আমি, তুমি, ওরা এসব ছন্দ বলেছে। এইটাও আওয়ামী লীগ সঠিক করেছে। এবার আরেকটা সঠিক, সঠিকের উপর সঠিক, যে মন্ত্রী এমপিদের স্বজনরা যেন নির্বাচন না করে। তাহলে ওনাদের বেশি সঠিক কোনটা? প্রত্যেকটাই, কোনোটা খুবই সঠিক, কোনোটা অত্যন্ত সঠিক, কোনোটা দুর্দান্ত সঠিক। সঠিকের আর শেষ নাই তাদের, আর ভুল তো তারা করেনি না কখনো, আজ পর্যন্ত করেছেন এমন রেকর্ড কিন্তু অন্তত এই দুই দলের মধ্যে নাই। বাদবাকি ছোটো দলগুলোর মধ্যে হয়তো মাঝে মধ্যে ভুল স্বীকারের একটা প্রবণতা আছে, আফসোস করার একটা প্রবণতা আছে। তো আমাদের জাতীয় রাজনীতির যে বৈশিষ্ট্য বা চরিত্র, কেউ ভুল স্বীকার করলে ওখান থেকে মাপ করার অভ্যাস আমাদের এখনও হয়ে ওঠেনি, যে ওই যে ভুল স্বীকার করেছে ওইটা একটা প্রচার করি। আর দ্বিতীয়ত, এই উপজেলা নির্বাচনে হোক স্থানীয় নির্বাচন, এটাতে সরকার বদল হবে না, এটা দুই দলেই জানে, কিন্তু এখানে ছাড় না দেওয়ার একটা প্রবণতা আছে। এবার যখন বলা হয়েছে যে মন্ত্রী এমপিদের সন্তানরা বা স্বজনরা নির্বাচন করতে পারবেন না, সবাই কিন্তু বলেছে আহা বেশ বেশ বেশ, হাততালিও দিয়েছে। টিভি ফুটেজ যদি আপনি দেখেন, যখন আওয়ামী লীগ থেকে বলা হয় মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না, সবচেয়ে ওই অনুষ্ঠানটাতে আমার চোখে যেটু পড়েছে, সবচেয়ে বেশি মাথা নেড়েছেন শাহজাহান খান সাহেব। আর বাস্তবতা হচ্ছে ওনার ছেলেই কিন্তু উপজেলা নির্বাচনের প্রার্থী। তো এই হচ্ছে জনগণের সাথে এক তামাশা, টেলিভিশনের স্ক্রিনে এক তামাশা, এটা করে আসছেন। আবার দুই দল যেহেতু পরাক্রমশালী বাংলাদেশে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যদি বলেন যে না আমরা ঠিক কাজে করেছি, দলের সবাই কিন্তু একই কথা বলে। দুই দলের প্রতি, দুই দলের নেতাকর্মীদের প্রতি এই একটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু কেউ কারেকশন দেন না। আওয়ামী লীগে যখন এবার জাতীয় নির্বাচনের সময় কেউ ট্রাকের আওয়ামী লীগ, কেউ ইগলের আওয়ামী লীগ, কেউ নৌকার আওয়ামী লীগ। ট্রাক অথবা ইগল বিভিন্ন জায়গায় নৌকার উপরে যে অত্যাচার করেছে, নৌকার প্রতীক ছেড়েছে, কিন্তু বাস্তবতা কী ছিল আমরা যেটা দেখেছি, নৌকা নিয়ে কেউ একটা বাজে কথা বললে সেটা কিন্তু অন্যরকম ঘটনা হয়ে যেত। এবার কিন্তু সুন্দর করে তারা নৌকা ছেড়েছে, নৌকা সম্পর্কে আজে বাজে কথা বলেছে, আবার কিছু সংঘর্ষ হয়েছে। যেমন শিরোনামগুলো এভাবে এসেছে, নৌকা সন্দেহে 5 জনকে পিটিয়ে আহত, ইগল সন্দেহে 2 জনকে আহত। তো আমরা যেটা একসময় অভ্যস্ত ছিলাম যে শিবির সন্দেহে 2 জন আহত বা 2 জনকে পিটুনি, অর্থাৎ শিবির সন্দেহে পিটুনি দিলে ওই পিটুনিটার কিছু একটা বৈধতা আছে। তো এটা দেখেন সংক্রামিত কিভাবে হয়, ট্রাকে, নৌকায়। তো এসব অভিজ্ঞতা থেকে এবার হয়তো বা একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না। কোথায়? স্থানীয় সরকারে। আর স্থানীয় সরকার মানেই তৃণমূল। তো তৃণমূল থেকে কিন্তু এরই মধ্যে প্রশ্ন আছে যে আমরা তৃণমূলের লোকজনরা পরিবারতন্ত্র করতে পারবো না। সার কথা কিন্তু ওইটা যে পরিবারতন্ত্র তো উপরের দিকে আবার ঠিক আছে, তার মানে ওখানে বৈধ, অর্থাৎ পরিবারতন্ত্রের মধ্যে একটা বৈধতা অবৈধতার সীমারেখা টেনে দেয়া হয়েছে। এটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে একটু অপেক্ষা করার বিষয় আছে। কিন্তু এরই মধ্যে আপনার কয়েক জায়গায় আওয়ামী লীগের প্রার্থী উড্র হয়েছে ঘটনার পরিস্থিতিতে, প্রতিদ্বন্দ্বী মনে করে প্রার্থী তুলে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে হয়েছে পলক সাহেবের এলাকায়, ওনার শেলক বোধহয়। তো এটার প্রেক্ষিতেও তিনি কিন্তু একটা কমন হুঙ্কারে দিয়েছেন, যেটা আমাদের দেশে এখন চলছে, ছেড়ে দেয়া হবে না, খতিয়ে দেখা হচ্ছে,
দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এই কালচার কিন্তু অলরেডি তৃণমূলও চলে গেছে। সেটা আওয়ামী লীগের জন্য কতটুকু মানায় বা মানাবে এই প্রশ্ন আছে। আবার বিএনপির দিক থেকেও যেহেতু নিয়ন্ত্রণ কোথাও কোথাও চেয়ারে বসার একটা প্রতিযোগিতা আছে, তো চেয়ারটা কেউ ছাড়তে চায় না, সেটা উপজেলার চেয়ারম্যান হোক আর ইউপি চেয়ারম্যান হোক আর বাজার কমিটির চেয়ারম্যান হোক। আপনি বাজার কমিটিতেও দেখেন কিন্তু চেয়ার ছাড়ে না কেউ। গোটা বাজারে যদি একটা ব্যবসায়ী সমিতি থাকে, যে কয়েকজন বঞ্চিত হয় তারা ওই বাজারে আলাদা একটা সমিতি করে, পান বাজার সমিতি, মাছ বাজার সমিতি, অর্থাৎ একটা চেয়ার তার লাগেই। পাড়া মহল্লাতেও কিন্তু এখন প্রচুর চেয়ারম্যান, এটার চেয়ারম্যান ওইটার চেয়ারম্যান, মহল্লায় মহল্লায়, এবং মহল্লাকে তারা কিন্তু এখন ঐতিহাসিক মহল্লা বলে। কাঁঠালবাগান ঢালকেও বলা হয় ঐতিহাসিক কাঁঠালবাগান ঢাল। অর্থাৎ তাদের কাছে ইতিহাসের এই সময়টাতে এসে তারা প্রত্যেকে এক একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে চলছেন। তো এর জেরটার সামনের দিকে কোন দিকে যাবে একটু উদ্বেগের বিষয় কিন্তু আমাদের সামনে আছে। জি, ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচন যখন হয়ে গেল তখন একটা কথা বলা হচ্ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এই সরকার আর চায় না, কিন্তু উপজেলা নির্বাচনে যখন বিভিন্ন জায়গায় যারা সংসদ সদস্যদের আত্মীয় ছিলেন তাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলা হলো, তারপর কয়েকজনকে এরই মধ্যে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেও দেখা যাচ্ছে। তার মধ্যে একজন, যার কথা এইমাত্র এসেছে, তিনি মেঘনা যাইতে বৃষ্টির কথা বলছেন। তো এই যখন পরিস্থিতি, সেখানে আসলে এই নির্বাচনগুলো যেখানে আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেসব নেতারা হয়তো অতটা সামনে আসেননি, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কতটুকু অর্থপূর্ণ হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের শেষ যেটা ছিল, যেটা কতটা অর্থপূর্ণ, এখন সময় আমাদের এখন প্রেক্ষাপটটা এমন যে এটার অর্থ খুঁজতে যাওয়াটা খুব একটা সমীচীন হবে না। তার কারণ হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে, মোটা দাগে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলই বড় পরিসরে দেশের মানুষকে বিভিন্নভাবে নেতৃত্ব দেয়। বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারাও আছে, কিন্তু এই দুইটা রাজনৈতিক দলের ভেতরেই মূলত রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা হয়ে থাকে। তো সেই প্রতিযোগিতার ক্ষেত্রে একটা রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত, বিএনপি নির্বাচনে অনুপস্থিত। এখন নির্বাচনে অনুপস্থিত থাকা তাদের একটা রাজনৈতিক পরিকল্পনা এবং তাদের একটা স্ট্র্যাটেজি, যেই অনুপস্থিত থাকার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, এবং সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক ভাবনা চিন্তা সেইটাকে বাস্তবায়ন করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে ওনারা নির্বাচনে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকছেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনে মানুষের অংশগ্রহণ না করানো বা নির্বাচনকে প্রতিহত করা নানাবিধ কর্মসূচি তারা দিয়ে আসছেন। ঠিকই একই জায়গায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে। দেশের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে, সেই তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সেই নির্বাচনটা কতটা অর্থপূর্ণ নয়, সেইটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করার ভিত্তিতেই কিন্তু নির্ধারিত হয়ে থাকে। যেহেতু বিএনপি অনুপস্থিত, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং স্বাভাবিকভাবেই এই নির্বাচনকে আরও বিস্তৃত করতে, পরিসরটা আরও বড় করতে আমাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমাদের একটু চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, এমন না যে সবসময় আমাদের এই স্ট্যান্ডগুলো আমাদের জন্যই খুব সুখকর হচ্ছে, তা না, কিন্তু দেশের স্বার্থে, এই দেশের গণতন্ত্রের স্বার্থে, এই দেশের ভবিষ্যৎ এবং এই দেশকে এগিয়ে চলার স্বার্থে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে। এখন এই কর্মপরিকল্পনার ভেতরে আপনি বলছেন যে বিভিন্ন এমপি মন্ত্রী যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন তাদের আত্মীয় স্বজনদেরকে ভোট থেকে দূরে রাখার কথা বলা হচ্ছে, কেননা যাতে স্থানীয় পর্যায়ে ভোটটা তারা ওইভাবে প্রভাবিত না করতে পারেন। এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে যারা স্থানীয় পর্যায়ে, এটা রিগার্ডলেস বিএনপি আওয়ামী লীগ যারাই আপনার প্রভাবশালী নেতৃবৃন্দ হন, তারা স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে সক্ষম। সেই সক্ষমতা যাতে কিছুটা কম হয় সেই জন্য এই নির্দেশনাটা দেওয়া হচ্ছে। এই নির্দেশনার কারণে আমাদের দলের ভেতর থেকেও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোটারের উপস্থিতি হবে, একটা উত্তেজনার মধ্য দিয়ে ভোটটা সংগঠিত হবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে আসবে। যদিও একটা বড় দল অনুপস্থিত, এই অনুপস্থিতির মধ্য দিয়েও আরও কতটা বিস্তৃতি করা যেতে পারে, ঠিক সেই দিকে নজর রেখে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে। এখন রাজনৈতিক সিদ্ধান্ত এটা সবসময় পরিবর্তনশীল। আমি
গত 1 মাস আগে যে সিদ্ধান্ত নিয়েছি, আজকে 1 মাস পরে যদি সেই প্রেক্ষাপট বদল হয়ে যায়, তাহলে সেই সিদ্ধান্তের প্রাসঙ্গিকতা নাও থাকতে পারে, তখন নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। ঠিক এই একই কারণে আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যেই স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত আমরা নিচ্ছি, যাতে এই নির্বাচনে আরও বড় পরিসরে আরও অধিক অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার ফারহানা, আপনার কাছে আসতে চাই। বিএনপির কিছু কিছু নেতা তাদের সব মিলিয়ে সংখ্যাপথে জনা 50-এর মতো হবেন, এরই মধ্যে স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন, যদিও দলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে আজীবন বহিষ্কার করা হবে এই কাজ করলে। এর মধ্যে পদধারী রয়েছেন 18 জন। তো এই পরিস্থিতিতে আসলে বিএনপি কি দলীয় শৃঙ্খলা রাখতে ব্যর্থ হচ্ছে, নাকি এই সংখ্যাটা আসলে ততটা বড় নয় বলে আপনারা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু চিন্তা করেন যে আমাদের টোটাল ক্যান্ডিডেটের সাথে বিএনপি থেকে দাঁড়ানো ক্যান্ডিডেটের সংখ্যাটা যদি আপনি একটু পাশাপাশি রাখেন, আপনি দেখবেন যে 50 আসলে কোনো সংখ্যাই না। সংখ্যাটি সম্ভবত 38 আমি দেখেছিলাম, প্রথম আলোতে এসছে, এটা হয়তো কিছু বাড়বে, 50ই ধরলাম। এটি কিছুই না। একটি দল, যে দলটি দীর্ঘ 17 বছর 18 বছরের কাছাকাছি এখন ক্ষমতার বাইরে আছে, নানান রকম নিবর্তনের ভেতর দিয়ে দলটির নেতাকর্মীদের যেতে হচ্ছে। আজকেও আমার এলাকায় আমি যখন কথা বলছিলাম, আমাকে একজন বলছিলেন, আমার এলাকার একজন কর্মী বলছিলেন যে আপা, ঘরে থাকতে পারি না, পুলিশ দৌড়ায়, বাইরে থাকতে পারি না, দোকানদারি করতে পারি না, যেই ছোট ব্যবসা করি সেটাও সম্ভব না, হাজিরা দিতে যেতে হয়, আমরা কিভাবে থাকব? এটা শুধু আমার এলাকার বক্তব্য না, এটা পুরো বাংলাদেশের চিত্রটাই আসলে তাই। সেখানে যদি 40, 50 বা 60 জনও উপজেলা নির্বাচনে যায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, যারা মনে করে যে তাদের সেই রকম জনপ্রিয়তা আছে, সেটা আসলে মূল দলের একতা বা মূল দলের ঐক্যকে, বা যেটাকে আপনি মানে শৃঙ্খলা বলছেন, দলীয় শৃঙ্খলা, সেটাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করে বলে আমি মনে করি না। আমি যদি পাশাপাশি আরেকটি বড় দল আওয়ামী লীগের দিকে তাকাই, আজকে সবগুলো পত্রিকার মোটামুটি হেডলাইন এটাই হয়েছে যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচন করছেন। খুব মজার একটা খবর, আমাদের ডেপুটি স্পিকার জনাব টুকু, ওনার ভাই, আপন ভাই, তিনি বলেছেন আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই, আমি ভাই বলে ওনাকে ত্যাগ করেছি, উনি এখন উপজেলা নির্বাচন করছেন। এবং এই যে তাদের সিদ্ধান্ত, জর্জ ভাই বলছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পাল্টাতে পারে। আপনি কি সত্যি একটা স্বাধীন দেশে বাস করে এই সংবিধান রেখে, এই নিয়মকানুন আইন রেখে আপনি ডিক্লেয়ার করতে পারেন যে অমুকে প্রার্থী হতে পারবে না, তমুকে প্রার্থী হতে পারবে না? আপনি যদি মনে করেন মন্ত্রী বা এমপির আত্মীয় বা স্বজন যদি প্রার্থী হয়, তাহলে মন্ত্রী সেখানে ইনফ্লুয়েন্স করবে, এমপি সেখানে ইনফ্লুয়েন্স করবে, আপনি মন্ত্রী এমপিদের চেক করেন, আপনি তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রশাসন আছে, তাদেরকে দিয়ে আপনি চেষ্টা করেন তাদেরকে লিমিটেশনের মধ্যে রাখতে। আপনি কি করে আরেকজনকে স্বাধীন ইচ্ছার উপরে বাধা দেন যে মন্ত্রীর আত্মীয় বা এমপির আত্মীয় হলে হতে পারবে না? এটাই যদি নিয়ম হয়, আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন যে সংসদটি চলছে গত 15 বছর ধরেই তো মোটামুটি একই চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের কজন প্রধানমন্ত্রীর আত্মীয়? এবং প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশে মোটামুটি আল্লাহর পরে প্রধানমন্ত্রী বাংলাদেশে, প্রথমত সংবিধান অনুযায়ী সেইটা, আর দ্বিতীয়ত বিনা ভোটে থাকতে 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 এই 20 বছরে উনি 1 মে অদ্বিতীয়ম হয়ে দাঁড়িয়েছেন, মানে আল্লাহর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার সমস্ত আত্মীয় স্বজন গিয়ে সংসদের মধ্যে জড়ো হয়েছে, মাশাআল্লাহ। তো তাহলে তাদেরও তো আসলে এমপি পদে দাঁড়ানো উচিত না? এমপির আত্মীয় যদি উপজেলায় না দাঁড়াতে পারে, প্রধানমন্ত্রীর আত্মীয় তো এমপি পদে তাহলে দাঁড়ানো উচিত না। মানে আমি খালি তর্কের খাতিরে বলছি কথাগুলো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি আসলে কারোর কোনো নির্বাচনে কাউকে আত্মীয়তার জন্য কিংবা এই ধরনের কোনো অজুহাতে আটকাতে পারবেন না। হ্যাঁ, নির্বাচনে যেটা আইন করে তো তারা করছেন, এটা দলীয় নির্দেশনা তারা দিচ্ছেন। এই নির্দেশনাই আপনি দিতে পারেন, নির্দেশনাটাই অসাংবিধানিক। এবং নির্দেশনাটা কেন আসলো দেখেন, আমাদের যেই প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ওনার শ্যালক যখন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে জিততে হবে এই নেশার থেকে আওয়ামী লীগের আরেক প্রার্থীকে গুম করে নাই করে দিলেন, তুলে নিয়ে গেলেন, তখন এই নির্দেশনাটা দিতে বাধ্য হলো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, বাংলাদেশটাকে না এই সরকার মোটামুটি একটা পিস অফ কেক মনে করে, একটা বড় একটা কেক,
যে যেখান দিয়ে পারে যেভাবে পারে, কারো যদি হ্যাডাম বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, যোগাযোগ বেশি থাকে, অর্থ বেশি থাকে, সে এমপির পিসটা নিয়ে যাবে, যার একটু কম সে উপজেলা চেয়ারম্যানের পিসটা নিয়ে যাবে, যার আরেকটু কম সে হয়তো আরেকটু ছোট একটা টুকরা নেবে, কিন্তু সকলেই মানে এই খাওয়া খাওয়ির যে একটা খেলা তৈরি হয়েছে, এটাতে আপনি অমুকের আত্মীয় তমুকের আত্মীয় এগুলো দিয়ে আসলে ব্যারিয়ার তৈরি করে আপনি খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। কথা হচ্ছিল সাম্প্রতিক রাজনীতি নিয়ে। জনাব জর্জ, আপনার কাছে ফিরে আসতে চাই। যে কথা এরই মধ্যে এসেছে, যেটা খানিকটা জনাব মোস্তফা কামালও বলছিলেন এবং শেষে ব্যারিস্টার রমিন ফারহানও বলেছেন, যে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর আত্মীয়রা যদি সংসদ সদস্য হতে পারেন, তাহলে সংসদ সদস্যের আত্মীয়রা কি দোষ করলেন? দেখেন, রমিন ফারহানের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে খোঁচা দিয়ে কথা বলা। সেই খোঁচাটা উনি কথার ভিতরে দিয়েছেন। তো এই কথাটা বলার আগে ওনার, আমার মনে হয় উনি জানেন, তারপরে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আসার অনেক আগেই তার পরিবারের অনেক সদস্য এই মহান জাতীয় সংসদের সদস্য ছিলেন, তারা আছেন। তো এটা রাজনৈতিক পরিবার, এই পরিবারের যে সমস্ত সদস্যরা যোগ্য, তারা অনেক আগে থেকেই সংসদ সদস্য হয়ে আসছেন। অতএব এর সাথে আর একটা মিলিয়ে ফেলে এটার একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো এবং এই দাঁড় করানোর মধ্য দিয়ে আপনার দেশের মানুষের কাছে যে কোনো মেসেজ পৌঁছানো, এটা আসলে ঠিক হবে না। তাহলে সংসদ সদস্যদের আত্মীয়রাও এরকম আগে থেকে রাজনীতিতে জড়িত, তারাও যোগ্য প্রার্থী, এমন হতে পারে না? আছে, অবশ্যই আছে। সংসদ সদস্যদের আপনার পরিবারের অনেক সদস্য অবশ্যই যোগ্য প্রার্থী আছে এবং অবশ্যই তারা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত আছেন, এরকম অনেক আছেন। এখন যেহেতু আপনার এরকম একটা ঘোষণা এসেছে, তারপরেও আমি বলবো যে বাংলাদেশে প্রায় 550-র ওপরে কম বেশি উপজেলা পরিষদ আছে। এরকম প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন নির্বাচন করছে, সেটা সব মিলিয়ে বড়জোর 20টা কিংবা 25টা হতে পারে। এটা কিন্তু সামগ্রিকভাবে উপজেলা নির্বাচনকে এফেক্ট করে না, এটা প্রভাবিত ওইভাবে করতে পারে না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা জায়গায় করতে পারে। তারপরেও এইখানে একটা নির্দেশনা এসেছে যাতে কোনোভাবে কোনো একটা জায়গায় এই ধরনের ইনসিডেন্ট না ঘটে। যে ধরনের ইনসিডেন্টগুলো আমরা পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে জেনেছি, এটা আপনার প্রিকশনস নেওয়া হচ্ছে যাতে এই ধরনের ইনসিডেন্টগুলো না ঘটে। যদিও এই সমস্ত পরিবারের যারা রাজনৈতিক সদস্য আছে, প্রয়োজনে যদি তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, তারপরও দল সেই স্যাক্রিফাইসটা মেনে নেবে বৃহত্তর স্বার্থে। আমরা সেই আঙ্গিকেই দল থেকে কথাগুলো বলা হচ্ছে। এটার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন মানুষ দিতে পারে, এটা দেয়াতে কোনো বাধা নেই, সবারই বাক স্বাধীনতা আছে, সবাই যে যার মতো করে কথা বলতে পারেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে দেশের মানুষ সেই কথাগুলো কে কীভাবে গ্রহণ করছে, সেটাই বিবেচ্য বিষয়। এখানে আমি রুমিন ফারহানার শত্রু না, কিংবা মোস্তফা কামাল ভাইয়ের শত্রু না। উনিও দেশের মানুষের জন্য কথা বলছেন, বা আমাদের কথা যারা শুনছেন আমরা তাদের জন্যই বলছি। কারণ আমাদের কথাগুলো যারা শুনছেন তারা কিভাবে গ্রহণ করছেন এবং গ্রহণ করার মধ্য দিয়ে কার কতটা ভিত্তি প্রস্তুত হয়েছে এই 14-15 বছর বয়সে, সেটা কিন্তু আমরা দেশের মানুষ কম বেশি সবাই এখন জেনে গিয়েছি। এখন যার ফলে এই সমস্ত কথাগুলো আসলে আমাদের পারস্পরিক এই আলোচনা টেবিলে বাক বিতণ্ডা কিংবা উত্তেজনায় সৃষ্টি করতে পারে। কিন্তু নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী আগামী নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করবেন, সেই অংশগ্রহণের মধ্যে যারা বিজয়ী হয়ে আসবেন তারা বিজয়ী হবেন। কেননা বিএনপি এর মধ্যে 25 জন বিজয়ী হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাহলে এই যে নির্বাচনের আয়োজন, যেখানে মানুষের বেছে নেওয়ার সুযোগের কথা, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকরা বলছেন, তার অভাবটা আসলে আপনারা কিভাবে পূরণ করবেন? ধরে নিলাম বিএনপি কখনোই আসবে না, আমি সরকারি দল হিসেবে আমি কিন্তু আমার আলোচনার প্রথমে এই কথা বলেছিলাম যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটাও তাদের আন্দোলনের একটা অন্যতম কৌশল। এই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক একটা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করতে চাচ্ছেন এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওনারা যদি সমর্থ হন, তাহলে এখান থেকে ওনাদের রাজনৈতিক সুবিধাটা ওনারা পাবেন বলে আশা করছেন। বিধায়ী গত 14-15 বছর যাবৎ কিন্তু এই একটা জায়গার উপরেই দাঁড়িয়ে আছেন এবং এই একই ক্ষেত্রে যেহেতু গণতন্ত্রের কথা বলা হয়, আমি গত 6 মাস আগেও দেখেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক যে সমস্ত দেশ আছে এদের ভিতরে মধ্যম অবস্থায় আছে। তো এই মধ্যম অবস্থা থেকে আমাদের যদি গণতান্ত্রিকভাবে আরও উত্তরণ ঘটাতে হয়, সেই ক্ষেত্রে রমিন ফারহানা, ওনার কার্যকরী ভূমিকাও অত্যন্ত প্রয়োজন। আমাদের মোস্তফা কামাল ভাই আছেন সাংবাদিক, ওনাদেরও কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। এখন কোনো একটা পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে,
তারপরে যদি বলে গণতন্ত্র নাই, তাহলে ওনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা ওনারা কতটা পালন করছেন সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আওয়ামী লীগের একার তো দায় না এদেশের গণতন্ত্রকে উত্তরণ করে সবার আগে নিয়ে যাওয়া। অন্যান্য অনেক রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি, ওনারা অংশগ্রহণ করছেন না, তফাৎটা এইখানে। এখন এই জায়গাতে দাঁড়িয়ে বিএনপি এই অনুপস্থিতিতে ওনাদের রাজনৈতিক কৌশলে কতটা সফল হবেন এটা সময়ের কাছেই তোলা থাক। তা আমার মনে হয় গত 14-15 বছরে যখন হয়নি, আগামী দিনেও যদি হয়ে থাকে সেটা সময়ের কাছে তোলা থাক। তবে আমার বিশ্বাস এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে আসি। বেনজির আহমেদের প্রসঙ্গে আসতে যাচ্ছি। এর আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করতে পারেন। বেশ কিছুদিন হয়ে গেল একটি সংবাদপত্রে 2টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরে জনাব বেনজির আহমেদ তার মতো করে একটা ব্যাখ্যাও দিয়েছেন। আজকে এসে দুদকের তরফ থেকে বলা হচ্ছে তারা এটির তদন্ত করতে চান। হাইকোর্ট বিভাগের তরফ থেকেও আসলে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে এটি করা হবে। এই যে ঘটনাগুলো সামনে আসছে, সেখানে এর আগে সালামের ঘটনাও সামনে এসেছে, তখনও হাইকোর্ট বিভাগের এরকম একটি নির্দেশনা ছিল যেটি পরবর্তীকালে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। আসলে এই ধরনের তদন্তের ফলাফল কি দাঁড়ায় শেষ পর্যন্ত? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি উপজেলা নির্বাচনে আরেকটা কথা একটু যুক্ত করি। দেখুন, এখন পর্যন্ত মাত্র সেকেন্ড ফেজের মনোনয়নপত্র শুরু হয়েছে। এর মধ্যেই 60 জন আত্মীয় স্বজন নির্বাচনে দাঁড়িয়ে গেছে এবং নানান রকম নির্দেশনার পরে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদের চাপ, টেলিফোন কল ইত্যাদি ইত্যাদির পরে এই ক্ষমতাসীন দলটির মাত্র 3 জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, 25 জনের মতন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ সর্বত্রই আপনি দেখবেন, উপজেলা নির্বাচন বলেন কিংবা জাতীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রটা অনেক বিস্তৃত, এখানে স্টেকটা অনেক বড়। এই নির্বাচনটা হয়তো ছোট পরিসরে, স্টেকটা খুব বেশি না, কিন্তু প্রতিটি নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন এবং যারা তার সুবিধাভোগী, দুই তরফের মধ্যেই মরণপণ একটা প্রতিযোগিতা বা মরণপণ একটা লড়াইয়ের ভাব আপনি লক্ষ্য করুন। প্রতিযোগিতা তো আসলে সেই অর্থে হচ্ছে না, মরণপণ একটা লড়াই। যে কোনো উপায়ে চেয়ারটা দখল করতে হবে, যে কোনোভাবে আমাকে আসনটিতে বসতে হবে। এবং এটা অনেকটা এরকম মনে হয় যে, দেখুন আবারও আই এম ভেরি সরি, প্রধানমন্ত্রীর কথা আবারও চলেই আসছে। প্রধানমন্ত্রী একটি আসনে বসেছেন এবং তিনি 300টি আসন নিয়ন্ত্রণ করছেন। আমার এলাকাতে যিনি এমপি হচ্ছেন বা যিনি এমপি হওয়ার জন্য আওয়ামী লীগ থেকে নমিনেশন নিচ্ছেন, তিনি কিন্তু মনে করছেন তার এলাকায় তিনিই প্রধানমন্ত্রী এবং তিনি তার লোকগুলোকে দিয়ে তার মতো করে তার এলাকাটি সাজাতে চাইছেন। ঠিক এই জিনিসটাই এইবারের নির্বাচনে খুব স্পষ্ট হয়ে গেছে, যেখান থেকে আওয়ামী লীগ এতটাই ভীত হচ্ছে যে তারা নিজেরাই বলছে তাদের দলের মন্ত্রী এমপিদেরকে যে তোমাদের আত্মীয় স্বজন হতে পারবে না। তা না হলে যদি ভয়ঙ্কর কোনো কিছুর আশঙ্কা তারা না করতো, তাহলে বিশৃঙ্খলার একটা ভয়ঙ্কর আশঙ্কা না থাকতো, তাহলে কিন্তু এভাবে নির্দেশনা দেওয়ার কথা না। আপনার প্রসঙ্গে এবার আসি। বেনজির আহমেদ এবং এস আলম দুটোই আপনি বলেছেন। বেনজির আহমেদেরটা খুব অবাক কি আসলে আমরা হয়েছি? আমরা কিন্তু হইনি। যখন আলাদিনের চেরাগ বলে দীর্ঘ রিপোর্ট ছাপা হলো, এত বড় রিপোর্ট যে পড়তে পড়তে আসলে মাঝখানে গিয়ে ভুলে যাচ্ছিলাম আগে কি পড়েছি। মানে হাজার কোটি যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কষ্টের সৃষ্টি করে দেখলাম না, লাস্টে বলা আছে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি বা তারও একটু বেশি হয়তো তার সম্পদের পরিমাণ। একই সঙ্গে তার ব্যাখ্যা, তিনি মৎস্য ব্যবসার কথা বলছেন। আমি ওই জায়গায় আসছে, ব্যাখ্যাটিও আমি শুনেছি, গভীর মনোযোগের সহিত শুনেছি। সেই রিপোর্টটি এক জায়গায় মানে শেষের দিকে বলা ছিল বোধহয় 1,84,00,000 টাকা বেতন ভাতা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন তার মেয়াদে। যার বেতন 2 কোটি টাকাই ধরলাম, সব মিলিয়ে খরচ খারচ বাদই দিলাম, তার 2,000-2,500 কোটি টাকার সম্পদের একটা ফিরিস্তি এসছে। হ্যাঁ, উনি ব্যাখ্যা দিয়েছেন, উনি একেবারে ধরে ধরে বেশ সময় নিয়ে ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। 1 মাসের মতো বোধহয় ওনার সময় লেগেছে ভিডিওটি তৈরি করতে, সেটাও আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। সেখানে তিনি কয়েকটি পয়েন্ট বাদ দিয়েছেন যেগুলো আবার তিনি পরে তার স্ট্যাটাসে ক্লিয়ার করেছেন। মজাটা হচ্ছে তার ভিডিওটা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন আমি এখানে কিন্তু ওনার বিপক্ষে বা পক্ষে কোনোটারই ওকালতি করছি না। আমি যেহেতু আইন পেশার সঙ্গে যুক্ত, আপনি আইন পেশার সঙ্গে যুক্ত, আমার ভাইও আইন পেশার সঙ্গে যুক্ত, আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে একটা ফ্যাক্ট অ্যানালিসিস করা আমাদের মজ্জাগত। সেখান থেকে আমি অ্যানালিসিস করছিলাম, আচ্ছা মৎস্য ব্যবসা না, মৎস্য ব্যবসা এমপিদের সবাই করে টোরে এখন প্রশাসনের লোকজনও মৎস্য ব্যবসা করছে, কারণ ওটা ট্যাক্স ফাঁকি, মানে ট্যাক্সেবল ইনকাম না।
সুতরাং মৎস্য দিয়ে আপনি যে কোনো কিছু দেখাতে পারেন। ওনার স্ত্রীর ব্যবসার কথা বলছিলেন, খুব সঠিকভাবে উনি বলেছেন যে ওনার স্ত্রী তো ব্যবসা করতেই পারে। হ্যাঁ, নিশ্চয়ই ওনার স্ত্রী ব্যবসা করতে পারে, তবে ঠিক কী ব্যবসা করে তিনি 2000 কোটি টাকার কাছাকাছি ইনকাম করলেন সেটা একটা প্রশ্ন। 1, 2 হলো ব্যবসার প্রাথমিক মূলধনটি ভদ্রমহিলা কোথা থেকে পেয়েছেন। বলেছেন তার শ্বশুর একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মঞ্জুর, আমার 3 জন চাচাই সচিব ছিলেন, ওনারাও সরকারি কর্মকর্তা। আবার ধরুন সবাই তো সরকারি কর্মকর্তা না, তো ওনার স্ত্রীর পিতা আসলে ঠিক কোন র্যাঙ্কের সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারি কর্মকর্তাদের বেতন আসলে কত হয়ে থাকে। ওনার শ্বশুর যেই সময় রিটায়ার করার কথা, আমার মাও সেই সময় রিটায়ার করছে 97 সালের দিকে, খুব বেশি হলে 20,000-25,000 টাকা বেতন ফার্স্ট গ্রেড অফিসারের। আমার মা ডিরেক্টর জেনারেল ছিলেন, ওনার শ্বশুরও ধরলাম ওই লেভেলেরই একজন কর্মকর্তা, যদিও তিনি পরিষ্কার করেন নাই, ব্যাপারটা খুবই হেজি। তারপরে ওই লেভেলের একজন কর্মকর্তা তার কন্যাকে কি পরিমাণ পুঁজি দিলে তার কন্যা 2000 কোটি টাকার ব্যবসা করে, বুঝি না। আচ্ছা, একটা দরজা উনি বলেছেন যে 50 লক্ষ টাকা, মনে আছে উনি বলছেন দারোয়ান বলেছে কত এসএফটি সিএফটির কাট হলে আসলে এরকম দরজা হয়। একটা লুই ভুটনের ব্যাগের দামও তো 5 লক্ষ টাকা হয়, ওখানে কয় ইঞ্চি চামড়া লাগে বলেন তো? এই হিসাব কিন্তু আমরা করি না। সুতরাং আপনি কোথা থেকে কোন ব্র্যান্ডের দরজা এনে লাগাচ্ছেন, উই ডু নট নো। কথাটা হচ্ছে উনি যে ব্যাখ্যাটা দীর্ঘ সময় ধরে দিলেন এবং তার আগে দীর্ঘ সময় উনি ব্যয় করলেন, কি কি ব্যাখ্যা উনি দিবেন সেটা সুবাদে, সেটা খুব বেশি কনভিন্সিং ব্যাখ্যা মনে হয় না। ওনার জায়গা আছে স্বীকার করছেন, কিন্তু ঠিক কতটুকু জায়গা, এই জায়গাটি তিনি কিভাবে পেলেন? শ্বশুরের কাছ থেকে? আমাদের দেশের জামাইরা খুব ভালো থাকেন, আমি আশপাশে যাদেরকে দেখি সবাই বলেন রোলেক্স ঘড়িটা শ্বশুর দিয়েছে, 7 লাখ টাকার জুতাটা বিয়েতে পেয়েছি। মানে আমাদের শ্বশুরের দিক থেকে আমাদের জামাইরা প্রচুর ইনকাম করেন বাংলাদেশে মনে হয়। তো যাই হোক, ওনার ব্যাখ্যাগুলো খুব প্লজিবল মনে হলো না। আর দুদকের কথা, দুদক তো ঘুমিয়েই ছিল বেসিক্যালি, দুদককে তো জাগালো একজন আইনজীবী, তিনি বাধ্য করলেন দুদককে ঘুম থেকে উঠাতে। তিনি রিট ফাইল করলেন সুপ্রিম কোর্টে, তার আগে আরেকজন আইনজীবী কাম এমপি সাইদুল হক সুমন, তিনি চিঠি দিলেন দুদকে, তারপরে না ধীরে আস্তে দুদক ঘুম থেকে উঠলো, তাই না? এবং এটাতেও যে এস আলমের খুব অন্যরকম কিছু হবে আমার মনে হয় না। এস আলমের আগেও যদি আমরা চিন্তা করি, বেসিক ব্যাংক খেয়ে ফেলেছে বাচ্চু, এই যে কথাটি খেয়ে ফেলেছে বাচ্চু, কথাটি আমার না, কথাটি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। মুহিত সাহেবকে যখন প্রশ্ন করা হলো যে তাহলে খেয়ে ফেললো, আপনারা কোনো ব্যবস্থা নিলেন না, বললেন বাচ্চুর হাত অনেক লম্বা। সেই বাচ্চুর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, উই নো দ্যাট, কিন্তু কত বছর লেগেছে বাচ্চুর নামটা শুধু মামলাতে আনতে। এমনকি এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর আত্মীয় সংসদ সদস্য ছিলেন, পরে তিনি ঢাকা দক্ষিণের মেয়রও হন, ব্যারিস্টার তাপসও তাদের সংসদীয় স্থায়ী কমিটির সভায় বলতে বাধ্য হয়েছে যে কি ব্যাপার, বাচ্চুর নাম কেন মামলাগুলোতে আসছে না। সুতরাং এরকম কিছু কিছু ব্যক্তি বাংলাদেশে অকল্পনীয় ক্ষমতার মালিক হয়েছে, অকল্পনীয় বিত্তের মালিক হয়েছে। তারা কেউ প্রশাসনের, কেউ পুলিশের, কেউ ব্যবসায়ী, তারা আসলে কোনো জবাবের মধ্যে পড়েন বলে বাংলাদেশের সুপ্রিম কোর্টও বিশ্বাস করে না। জি, ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে বৃহত্তর প্রশ্ন যে এখানে বেনজির আহমেদরা এই ধরনের সম্পদ গড়তে পারেন বা তাদের স্ত্রীরা মৎস্য ব্যবসা করে সম্পদ গড়তে পারেন, সেখানে প্রশ্ন জাগে যে মৎস্য ব্যবসা আসলেই এত লাভজনক হয়েছে নাকি এমন কোনো ব্যবসা লাভজনক হয়েছে যেটার ব্যাপারে সরকার বলুন বা দুর্নীতি দমন কমিশন বলুন তারা আসলে চোখ চেয়ে দেখছে না? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা 3 জনে কিন্তু আইনের মানুষ এবং সম্ভবত প্র্যাকটিশনার 3 জনে। তো আমি আইনের দিকটাতে না গিয়ে নৈতিকতার দিকটা বলি। না, উনি প্র্যাকটিসিং, আমি নন প্র্যাকটিসিং। আইনের মানুষ, হ্যাঁ, অনেকদিন নন প্র্যাকটিসিং। আমি একেবারে আইনের বাইরে না, কিন্তু আবার আইন বিষয়ে আমি ঠিক ওইভাবে যেতে চাচ্ছি না। বেনজির সাহেবের বিষয়টা এরই মধ্যে বিচারাধীন। তারপরও নৈতিকতার দিকটা বলি, যেহেতু চেয়ারের প্রশ্ন, সেটা রাজনৈতিক চেয়ার হোক আর ক্ষমতার চেয়ার হোক, মূল কথা যেটা ব্যারিস্টার শাহজাহান ওমরের ভাষায় হেডম। তো হেডম থাকলে কি না করা যায়, আপনি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের বিবির কথাই আনেন। ওনার কিন্তু খুব একটা চেয়ার ছিল না, ওনার স্বামীর চেয়ার ছিল। তো ওই চেয়ারের সুবাদে তার আয় রোজগার কী পর্যায়ের গত কয়েকদিন আমরা মিডিয়াতে দেখছি। পাসপোর্ট অধিদপ্তরে মাত্র 7 দিনের জন্য একজন ভারপ্রাপ্ত ডিজি বসেছিলেন, অত্যন্ত পরেশগার, ছবিটা যতটুকু আমরা দেখি। তো উনি যা করেছেন, তো ওই মাত্রায় বেনজির সাহেব হয়তো চেয়ারের ধার অনুযায়ী আরেকটু বেশি করেছেন।
তো গণমাধ্যমে ওনার যে সহায় সম্পত্তির বিবরণ এসেছে, এরিয়া বিশ্লেষণ করলে যদি এগুলো একটা জায়গায় আনা হয়, একটা জেলা না হোক একটা উপজেলা ওনার নামে হতে পারে। তো এখন বেনজির সাহেব কে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কিছুদিন আগেও আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল, যখন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেরও কিছু অভিযোগের কথা এসেছিল, বলা হয়েছে না তিনি বড় ভালো মানুষ। কত ভালো মানুষ? দুর্দান্ত ভালো মানুষ। কীরকম দুর্দান্ত? শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত তিনি। সরকারি চাকরিতে একটা পুরস্কার দেওয়া হয়, এটার নাম হচ্ছে শুদ্ধাচার, অর্থাৎ অত্যন্ত সৎ, অত্যন্ত দক্ষ আর বিনয়ী তো বটেই। তো ভবিষ্যতে এই ধরনের কি পরিমাণ সৎ, দক্ষ, বিনয়ী, অভিজ্ঞ আমরা পাবো। তো এবার দেখেন বেসরকারি পর্যায়ে ফরিদপুরে ছাত্রলীগের দুজন আতিপাতি নেতা, যাদেরকে আমরা বলতে পারি, তাদের যেই টাকা, ওগুলো ওই যে ওজন মেপেও কিন্তু পরিমাপ করা যায় না। পুরান ঢাকায় এনরূপম নামে দুই ভাই, ওদের বাড়িতে যে পরিমাণ টাকা, তারা ধরেই নিয়েছে এসবই কিছু হয় না। এসব নিয়ে কথা কিন্তু আগেও হয়েছে, কিন্তু এখন টাকার ভলিউমটা বড় হয়ে যাওয়াতে অনেক কথা আসছে। একজন আরাব খান, বাড়ি কই, ঘর কই, সিএস কই, আরএস কই, কেউ জানে না, কিন্তু বিশাল এক ব্যক্তিত্ব তিনি, তার অনেক অনুসারী। তো এরকম অবস্থায় তারা নিশ্চিত যে এগুলোর শেষ পর্যন্ত কিছু হবে না। হবে না কিভাবে মনে করে? যেহেতু হয় নাই। এইখানে আরেকটা প্রশ্ন থাকে বেনজির আহমেদের ব্যাপারে, তিনি ক্ষমতায় থাকা অবস্থায়, অর্থাৎ পদে থাকা অবস্থায় কি আপনার মনে হয় এই ধরনের সংবাদও প্রকাশিত হতে পারতো? হতে পারতো, কিন্তু আমাদের হতে পারার অভ্যাসটা হয়ে ওঠেনি, বরং প্রশংসা করার অভ্যাস আছে। তিনি নিজেও প্রশংসা করেছেন, সরকার থেকেও প্রশংসা করা হয়েছে যে এত দক্ষ কর্মকর্তা হয় না, উনি অত্যন্ত ত্যাগী। এই ঘটনাগুলো কি তখন সংবাদ মাধ্যমের সামনে, সাংবাদিকদের সামনেও ছিল না? তারাও কি জানতেন না? অবশ্যই কম বেশি জানতেন, আলোচনা ছিল, কিন্তু প্রকাশটা ওইভাবে হয়নি, বরং তার পক্ষে প্রচার হয়েছে। যুক্তরাষ্ট্রে কিন্তু তারা নিয়ে সংবাদ হয়েছে টুকটাক, তার বিদেশে সম্পদ নিয়ে, তার মেয়ের সম্পদ নিয়ে, যেটা কম্পাইল করাতে আমাদের সামনে এখন বড় হয়ে আসছে। তখনও কিন্তু এই সরকার থেকে বলা হয়েছিল যে না, তিনি ভালো মানুষ, দক্ষ মানুষ। তো ভবিষ্যতে আমাদের এই দক্ষতা কোন দিকে যাবে সেটা নিয়ে একটা উদ্বেগ আছে। তো এই উদ্বেগের মধ্যে যেটা উপজেলা নির্বাচন, ওটাও কিন্তু ক্ষমতারই আসলে একটা বিষয়, হয়তো রাজনৈতিক ক্ষমতা। এখানে দুটো বক্তব্য আমি কোড আন কোড পড়ছি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি যেটা বলছেন যে এই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, অর্থাৎ এখানে কি মাননীয় প্রধানমন্ত্রীকে তুললেন না নামালেন, প্রশ্ন কিন্তু একটা থেকে যায়। এরই মধ্যে 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তার মানে প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে তারা কাজটা করে ফেলেছেন। তো আবার বলেন 25 জন তেমন কোনো ঘটনাই না। যেখানে 154 জন সংসদ সদস্য বিনা ভোটে হয়ে যেতে পারেন, ওখানে 25 জন তো তেমন গোনার মধ্যেই পড়ে না। তো এরকম একটা, এটা আসলে এক ধরনের একটা তামাশা। আপনি শাহজাহান খান সাহেবের বক্তব্যটাও পড়ি, কোড আন কোড, উন্নয়ন চাইলে তার ছেলেকে ভোট দিতে বলেছেন তিনি। উন্নয়ন চাইলে, কিন্তু নামটা শাহজাহান খান সাহেব বলেননি, এটা তার ছেলে এটা বলছে। না, আমি ভাষার তফাৎটা দেখি। একরাম সাহেব বলেছেন আমার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি কোড আন কোড পড়ছি। একটা হচ্ছে যে উন্নয়ন চাইলে ছেলেকে ভোট দেয়া, আর আরেকজন বলছেন উন্নয়ন বন্ধ হয়ে যাবে। সারাংশ একই, সারমর্ম একই। তো এগুলো কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার টানা হচ্ছে, হয়তো ওনাকে টানা এত জরুরি ছিল না, সব কিছুতেই প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসা হচ্ছে। তো সেটা কতটুকু আসলে ভালো হচ্ছে, কতটুকু সমালোচনার মুখে মাননীয় প্রধানমন্ত্রীকেও ঠেলে দেওয়া হচ্ছে, ওবায়দুল কাদের সাহেব প্রত্যেক দিনে বলছেন, আজও বলেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কিন্তু এই নির্দেশ ওইভাবে আসলে কার্যকরী হচ্ছে না, বরং এর বিপরীত ক্রিয়াকর্ম বিভিন্ন এমপিরা করছেন, মন্ত্রীরা করছেন। আবার যেটা ব্যারিস্টার রুমিন যেটা বলেছেন, হুইপ সাহেবের কথা অথবা ডেপুটি স্পিকারের কথা, যে পরিবার থেকে অস্বীকার করা, রাজনীতিতে কিন্তু এই ধরনের কিছু, তারা আবার যেটা জর্জ ভাইও বলেছেন, আপনিও বলেছেন, আপনাদের জন্য কিছু শব্দ আছে, আপনার আমার জন্য কিন্তু নাই। এগুলোর নাম কৌশল। আমি আপনি কিন্তু এই কৌশল চর্চা করলে আমাদেরকে আজে বাজে শব্দ বলবে, ধারাও আছে, কিন্তু ওনাদের জন্য এটা কৌশল। ইদানিং আবার কৌশলের বদলে আরেকটা শব্দ ব্যবহার হয়, যে স্মার্টনেস। ওই বিএনপিতে একটা স্মার্টনেস আমরা দেখেছি কয়েকদিন আগে নারায়ণগঞ্জে, অ্যাডভোকেট তৈমুর সাহেবের ক্ষেত্রে। ওনার পরিবার পরিজনও বলছে উনি এই পরিবারের কেউ না, উনি আপাতত যেন রূপগঞ্জে না আসে, আপাতত ওনার সাথে বিচ্ছেদ, সম্পর্ক নাই, উনি ঢাকার সেগুনবাগিচায় যেন থাকেন। অর্থাৎ এই যে গোঁজামিল, এই যে ফয়সালা, এগুলো আসলে এক ধরনের তামাশা,
আবার এক ধরনের বিনোদনও, কিন্তু রাজনৈতিক বিনোদন। জি, এই ধন্যবাদ। বিনোদনটুকু দেওয়া বোধহয় কোনো দলের জন্যই এত জরুরি না। আবার জাজ ভাই একটা কথা বলেছেন, আমি ওখানে একটা যোগ করতে চাই যে অন্যান্য দলের মতো আওয়ামী লীগ একটা দল মোটেই না, কিন্তু আওয়ামী লীগ আসলে ভিন্ন মাত্রার দল, ঐতিহ্যের দিক থেকে, ইতিহাসের দিক থেকে। অতএব অন্যদের সাথে আওয়ামী লীগ যদি মার্চ করে ফেলে বা ছোটখাটো বিষয়ে তুলনাযোগ্য হয়ে যায়, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য বেশি একটা মানায় না। ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে আসে যে প্রসঙ্গটা আসলে ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে কেন্দ্রের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, তারপরেও প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। তাহলে কি আওয়ামী লীগ তৃণমূলের উপর তার নিয়ন্ত্রণ হারাচ্ছে? আর যদি বেনজির আহমেদ প্রসঙ্গে কিছু যোগ করতে চান সেটাও করতে পারেন। আমি মোস্তফা কামাল ভাইয়ের একটা কথা দিই, সেটা হচ্ছে আওয়ামী লীগ অবশ্যই অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল তাদের মধ্যে একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের আভিজাত্য অন্যান্য দলের থেকে বেশি কি কম, আমি সেই প্রশ্নে যাইনি, সেই কথাও আমি বলিনি। অন্যান্য রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তবে ওনার কথা মতো অবশ্যই আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের থেকে অনেক অভিজাত রাজনৈতিক দল। এখন উপজেলা নির্বাচনে পরিবারের যে সমস্ত সদস্যদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য আমাদের দলীয় প্রধানের পক্ষ থেকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন। এখন সেইটা সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে কে মানছেন কে মানছেন না, এবং না মানার পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা অবশ্যই আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কতটুকু সেই সিদ্ধান্ত কার্যকর করার হচ্ছে কিংবা হচ্ছে না সেটাও কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা অবশ্যই সেটার দিকে খেয়াল রাখছেন। যে কেননা এরকম একটা নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে করার পরেও যদি কেউ না মানেন, সেই না মানার ক্ষেত্রে আমাদের দলীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় সেটাও কিন্তু অনেকেই দেখছেন বলে আমি মনে করি। আর সর্বশেষ যেটা বললেন মিস্টার বেনজির আহমেদ, উনি সাবেক আইজিপি বাংলাদেশের, তো ওনার করাপশনের জন্য যে সমস্ত নিউজ ছাপা হয়েছে পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা বলেছেন যে একজন আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে কমিশন সেটা অনুসন্ধান করছে। তো আমি আশা করি যে কমিশন সঠিকভাবে অনুসন্ধান করবে, এবং সঠিক অনুসন্ধানের মধ্য দিয়ে উনি যদি যথাযথভাবেই করাপশনের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী হয়ে থাকেন, যোগসাজশ হয়ে থাকেন, তাহলে অবশ্যই বাংলাদেশের আইনের বিধান। জনাব মোস্তফা কামাল অনেকগুলো উদাহরণ টেনে যেটা বলবার চেষ্টা করেছেন যে এটি আসলে পুরো ব্যবস্থার মধ্যে এই রোগটা ঢুকেছে, এবং এত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে আসলে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এতবার বলার পরেও আসলে আপনাদের সাফল্য কতটুকু দুর্নীতি নিয়ে? না, আপনি এই বিষয়ে কিন্তু বহুবার বিস্তীর্ণ আলাপ হয়েছে। এই যে কার কার নাম বললেন যে ফরিদপুরে কেউ, পুরান ঢাকায় কেউ, এখন এইগুলো করার পরে যদি আমরা তাদেরকে একদম স্পেয়ার করে দিতাম, কিংবা আমরা তাদের এই কি বলে মানি এম্বার্জনমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা থাকতো, সেইটার বিষয়ে দোষারোপ করা। এখন তারা যদি কোনোভাবে গোপনে কারো সহায়তায় কিংবা সরকারের না জানার ভেতর দিয়ে কেউ যদি কিছু করে, পরে যদি সেটা ঠিক পাওয়া যায়, অবশ্যই তাদেরকে আমরা কিন্তু ধরছি এবং আইনের আওতায় আনা হচ্ছে। ফরিদপুরেও আনা হয়েছে, পুরান ঢাকায়ও আনা হয়েছে, বেসিক ব্যাংকের বাচ্চুকেও আনা হয়েছে, অন্যান্য যাদেরকে ধরা পড়ছে তাদেরকেই আনা হচ্ছে। কিন্তু এইটা আপনি মানে ইন জেনারেল সবাইকে যদি আপনি দায়ী করে ফেলেন তাহলে সেটা হবে না। হ্যাঁ, অবশ্যই করাপশন কোনো না কোনোভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অজান্তেই ঢুকে পড়েছে। আপনি কারিগরি বোর্ডের চেয়ারম্যানের কথা বলছেন, উনি বললেন যে একজন সাধু প্রকৃতির মানুষ, তারপরেও দেখা যাচ্ছে যে এই ঘটনা ওনার ওয়াইফকে দিয়ে উনি করাচ্ছেন। তো আমি এইটা আপনি যেটা বললেন যে আমাদের জাতি হিসাবে সমস্ত নাগরিকের ভেতরেই এরকম একটা ভাবনা চিন্তার কিভাবে যেন উন্মেষ ঘটে গেছে। এখন এর থেকে পরিত্রাণের ক্ষেত্রে যদি শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থায় একমাত্র দায়ী বলা হয় তাহলে কিন্তু হবে না। জি, ধন্যবাদ। রবিন ফারহানা যদি আর কিছু যোগ করার থাকে। জি, আজকে আমাদের দুজনই, আমার দুই সহ আলোচকে একমত হয়েছেন আওয়ামী লীগ একটি অভিজাত দল। সুনীল গঙ্গোপাধ্যায় তুলনামূলকভাবে অভিজাত দল তো বটেই, আপনি আবার খোঁচা দিয়ে কথা বলেন। আমি স্বীকার করেই বলছি, তো আমাকে বলতে দেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো বিখ্যাত উপন্যাস সেই সময় আর প্রথম আলো, সেই সময় লিখেছিলেন বড় ঘরের কেলেঙ্কারি অনেক বড় হয়। তো একটু অভিজাত ঘরের কেলেঙ্কারিগুলো একটু শুনি। যে দলটি বিরোধী দলে থাকার সময় গণতন্ত্র করে আন্দোলন সংগ্রাম জীবনের 18-20 বছর কারাগারে কাটালো, সেই দলটি ক্ষমতায় আসবার মাত্র 3 বছরের মাথায়, দেশটি স্বাধীন করার মাত্র 3 বছরের মাথায় একদলীয় শাসন কায়েম করে ফেললো। সুপ্রিম কোর্টের স্বাধীনতা নিজের হাতের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করলো।
বাংলাদেশকে প্রধানমন্ত্রী শাসিত সরকার থেকে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে গেল এবং আজীবন রাষ্ট্রপতি থাকবার মতন একটা বন্দোবস্ত করে ফেললো সংবিধানকে কাটাছাড়া করে। সেই দলটাই তো, তাই না? সেই দলটাই তার পরবর্তীতে আবারও ক্ষমতায় এসে এমন একটা অদ্ভুত অবস্থা তৈরি করলো যে 153টা আসন বিনা ভোট হয়ে গেল। বড় ঘরের কেলেঙ্কারি সবসময় বড় হয়, এতই বড় হয় যে বিরোধী দলকে মাঠ ছাড়া করতে 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 একটা কথা এখন বলে যে বিরোধী দল এখন কিও করতে পারবে না। আমি কি করব? এই কথা বলার মতো যদি বলে কেউ, বলবে তুই কিও করতে পারবি না। বিরোধী দলকে এমনই মাঠ ছাড়া করা হলো যে এই দলটি ক্ষমতায় থাকবার সময়ই বাংলাদেশ গণতন্ত্র সম্মেলনে একবারও দাওয়াত পেল না, বাংলাদেশের বাহিনীগুলোর উপরে স্যাংশন আসলো, মানবাধিকার লঙ্ঘনের জন্য মানবাধিকার সংস্থাগুলো সহ পশ্চিমা বিশ্ব সোচ্চার হলো। গতকালকেই আমাদের মানে যুক্তরাষ্ট্রের মানবাধিকার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশ চ্যাপ্টারে, সেখানে বলা হয়েছে মানবাধিকার পরিস্থিতির অবস্থা একই রকম। সেখানে গুম, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা, এমনকি আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ নিয়ে, গণমাধ্যমের সেলফ সেন্সরশিপ নিয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুই কিন্তু আমরা এই অভিজাত দলটি বিনা ভোটে, বিনা ম্যান্ডেটে, মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকার সময় দেখলাম। ওই যে বড় ঘরের কেলেঙ্কারি বড় রকম হয়, এই অভিজাত দলটি দীর্ঘ সময় বাংলাদেশে একেবারে ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থেকে এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে যে ক্ষমতা থেকে একবার যাওয়ার পরে এই দলটি এই নামে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে কিনা এই প্রশ্ন বাংলাদেশের মানুষ এখন তোলে। জর্জ কি প্রতিউত্তর দিতে চান কিছু? 30 সেকেন্ড। চাবে তো বটে। আমার তো প্রতিউত্তর দেওয়ার সময় তো পাবো না, উনি তো বিস্তীর্ণ ব্যাখ্যা দিয়েছেন নানানভাবে। তবে একটা জিনিস, রুমিন ফারহানা সহ বিএনপির যারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের অন্তত একটা জিনিস একটু ভালো থাকা প্রয়োজন, যে এই কারণে যে আওয়ামী লীগ অন্তত কারফিউ গণতন্ত্রের রাজনীতি করে না, জিয়াউর রহমানের মতো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।